নমস্কার, দেখে নিচ্ছি এই মুহূর্তের খবর। এডিসি নির্বাচনে দিনক্ষণ ঘোষণা না হলেও দক্ষিণ জেলার পরিবেশ ক্রমশ উত্তপ্ত হচ্ছে। কখনো গোষ্ঠী সংঘর্ষ, কখনো আবার দুই রাজনৈতিক দলের মধ্যে হামলা পাল্টা হামলা, আবার কখনো শরিকি দ্বন্দ্বে ঝামেলা বাড়ছে। এইসব ঘটনার জেরে বৃহস্পতিবার শান্তিরবাজার থানা ঘেরাও করে যুব মোর্চার নেতাকর্মীরা। তারা দাবি জানায় বাম নেতা পরীক্ষিত মুরাসিংকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, কারণ গত 27 সেপ্টেম্বর বিজেপি সমর্থকের বাড়িতে হামলা চালানোর পেছনে পরীক্ষিত মুরাসিং এর হাত রয়েছে। এদিনের ঘেরাও আন্দোলনের জেরে পুলিশও চাপে পড়ে যায়। অবশ্য আলোচনার মধ্য দিয়ে ঘেরাও প্রত্যাহার করে নেওয়া হয়। আপনারা জানেন কিছুদিন গত 27 তারিখ যে একটা ঘটনা প্রতিষ্ঠিত ঘটে গেল, এটা সিপিএম পরিকল্পিতভাবে এডিসিতে সন্ত্রাস করার জন্য পরীক্ষিত মুরাসিং আশুতোষ দেবনাথের নেতৃত্বে ওইখানে লোককে লেলিয়ে দিয়েছে। এবং এর পরিপ্রেক্ষিতে গতকাল আমাদের কার্যকর্তা অঞ্জন দেববর্মার উপরে রাত্রিবেলায় গাডা বন্দুক এবং বিভিন্ন আর্মস নিয়ে ওনারা বাড়িতে গিয়েছে। আমরা ওনার বাড়িতেও গিয়েছি, অনেক প্রচন্ড মারধর করেছে। কিন্তু আমাদের প্রতিবাদটা হলো, আমাদের কার্যকর্তাদের উপর বারবার আক্রান্ত হয়েছে, 48 ঘন্টা হয়ে গেল আসামি অ্যারেস্ট করতে পারেনি। এই জন্য আমরা থানার বড়বাবু উচ্চ মহলে কথা বলেছি। তো আমরা আজকের মধ্যে যদি কোনো আসামি অ্যারেস্ট না হয়, আমরা আগামীকাল থেকে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। বিষ প্রয়োগ করে এক পরিবারের 400 মোরগকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ। ঘটনা আমবাসার রামরতনপুরের স্বপন রুদ্রপাল এই ঘটনায় একেবারে হতবাক, কারণ কে বা কারা তার পালিত মোরগগুলোকে বিষ মেশানো কিছু খাইয়ে দিয়েছে। বৃহস্পতিবার সকালে তিনি খামারে এসে দেখেন একের পর এক মোরগ মরে যাচ্ছে। তিনি আশঙ্কা করছেন প্রতিবেশী অভিমোহন রুদ্রপাল এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। 400 মোরগ হত্যা করার ঘটনাটি পুলিশকেও জানানো হয়েছে বলে খবর। এত সংখ্যক মোরগ হত্যার ফলে মালিকের অনেক টাকার ক্ষতি হয়। বলতে আমার খুবই শখ যে আমি একটা মুরগির বিজনেস করব। বলতে এটা কি তার রহস্যটা আমি দেখতে হবে। তারপরে আমি দীর্ঘদিন ধরে মুরগ পালতাছি। বলতে আগে পালতাম কিছু কম, তারপর বাড়তে 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 মানে 100-200 করে বাড়তে বাড়তে আমি 400 অব্দি গেছি। যাওয়ার পর দেখা গেল কাল রাতে কারা জানি আমার মুরগিগুলার সবগুলারে মেরে ফেলেছে বিষ দিয়ে। কিন্তু কাল দেখা গেল যে মুরগিটি আস্তে আস্তে জিমাচ্ছে আর কি হচ্ছে। তারপরে আমি বুঝতে পেরেছি যে ওইদিকে বাড়ির পাশ দিয়ে ওষুধের গন্ধ বাড়ছে। এবারে ওই সন্দেহ হচ্ছে যে সেই লোকটি আমার মুরগিটি মেরে ফেলছে। বিলোনিয়ার রাজনগরের চন্দ্রপুর এলাকার মসজিদের জমি নিয়ে বিতর্ক বাড়তে দেখে প্রশাসন ও এলাকায় 2 মাসের জন্য 144 ধারা জারি করেছে। এই অবস্থায় জমিয়ত উলেমায়ে হিন্দ আসরে নেমেছে বিতর্ক অবসানের দাবিতে। প্রশাসন থেকে আগে জানিয়ে দেওয়া হয়েছিল চন্দ্রপুর এলাকায় এতদিন যা যেমন ছিল সেরকমই থাকবে। এই মুহূর্তে মসজিদে নামাজ পড়া বন্ধ রাখা হয় পরিস্থিতির উপর বিচার বিশ্লেষণ করে। এদিন জমিয়ত উলেমায়ে হিন্দ জেলা শাসক দেবপ্রিয় বর্ধনের সাথে দেখা করে দাবি জানায় মুসলিম ধর্মাবলম্বীদের জন্য নামাজ পড়ার অনুমতি ও অধিকার দেওয়া হয়। জেলা শাসকের সাথে দেখা করার পর নেতারা সাংবাদিকদের মুখোমুখি হন। দাবি জগন্নাথ মন্দির ভেঙে মসজিদ হয়েছে, যার পরিপ্রেক্ষিতে প্রশাসন কর্তৃক অস্ত্র এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। এই উস্কানিমূলক সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টিকারী দাবির নিন্দা করা সহ নিম্নলিখিত 3 দফা দাবি মাননীয় ডিএম মহোদয়ের নিকট পেশ করা হয়। পূর্বের মতো নামাজ পড়ার অনুমতি ও অধিকার দেওয়ার ব্যবস্থা করা, প্রয়োজনে পুলিশ কর্তৃক নিরাপত্তা প্রদানের ব্যবস্থা দেওয়া হোক। 2 নম্বর, পর্চার মধ্যে পীরস্থান লেখা আছে, যদিও পীরস্থানে মসজিদ থাকে এবং এখানে একটি পাকা মসজিদ রয়েছে, তবুও পর্চার মধ্যে মসজিদ উল্লেখ করে নতুন পর্চা দেওয়ার ব্যবস্থা করা হোক। 3 নম্বর, চন্দ্রপুর মুসলিম পাড়ার সংখ্যালঘু মুসলিমরা মসজিদের হেফাজতের স্বার্থে এরা 25 পরিবার এখানে বসবাস করছেন, তাই বসবাসকারী 25 পরিবারের নামে জমির বন্দোবস্ত দেওয়ার দাবি জানানো হচ্ছে। একের পর এক ঘটনা ঘটার পরে পুলিশ যখন কোনো ব্যবস্থা গ্রহণ করে না, তার পেছনে গোপন অভিসন্ধি লুকিয়ে থাকার আশঙ্কা করা হয়। ব্রজপুর 3 নম্বর রেশন দোকানের ডিলারের বাড়িতে বুধবার রাতে পরপর 2 বার হামলা সংঘটিত হয়। এর আগে আরো কয়েক দফায় মামলা চালানো হয়, এতে ডিলার এবং তার ছেলে আক্রান্ত হন। তবে একের পর এক ঘটনায় এলাকাবাসী এবার সোচ্চার হয়েছে। বুধবার রাতে দুষ্কৃতীরা যখন ডিলারের ঘরে সবকিছু তছনছ করে দেয়, এলাকাবাসী ক্ষেপে যান। পুলিশ বরাবরের মতো ঘটনাস্থলে আসে আর অভিযোগ নিয়ে চলে যায়। আশঙ্কা করা হচ্ছে এই এলাকার পরিস্থিতি যদি না পাল্টায়, তাহলে যে কোনো দিন আরো বড়সড় অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ওই এলাকাটি উপমুখ্যমন্ত্রী নির্বাচনের ক্ষেত্র।
ইদানিংকালে হেরে চাপ দিতেছে বারবার রেশন খাইতে জন্য লাগে। এর আগেও ঘটনা হয়েছে মাস 2 মাস আগে এর বাড়িতে আয়া তাই খুবই তার সপরিবারের মানে প্রাণে মারণের ব্যবস্থা করে লাগছে। তো এলাকার হিসাবে চাইতেছি যে এরকম ঘটনা ভবিষ্যতে যেন আর না হয়। আমার একটা রেশন শপ আছে, বদরপুর 3 নম্বর রেশন শপ। এই রেশন শপটা কেন্দ্র করে বেশ কয়েকবারই আমার উপর আক্রমণ চলছে। গত 3 দিন আগে একবার বাড়িঘর হামলা করছে, স্বাক্ষর নিছে। এর আগে তো নিশ্চয়ই, আবার গত 3 দিন আগে নিছে। আবার ফের গতকালকে রাত্রে আবার কিছু কিছু লোক আইছে, আর দরজা ধাক্কা দিছে। আমি দরজাটা খুলছি, দৌড় দিয়ে গেছে বাইরেতাম। বিকল্প রাস্তা নির্মাণ না করে ব্রিজ সারাইয়ের কাজ শুরু হতে আরো বেশি সমস্যায় পড়ল নাগরিকরা। ঘটনা গন্ডাছড়ার তুইচাকমা এলাকায়। গন্ডাছড়া রৈশাবাড়ি রোডের তুইচাকমা ছড়ার উপর লোহার ব্রিজটি বর্তমানে সারাইয়ের কাজ চলছে, কিন্তু দেখা গেছে পূর্ত দপ্তর সারাইয়ের কাজ শুরু করার আগে একটি বিকল্প রাস্তা নির্মাণ করলেও তার শুধু নামেই রাস্তা। এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, হাঁটা চলাও অযোগ্য। তাই এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। হওয়ার পরে আমরা আজকে এখানে 40 বছর চলি, আমরা ওইখানে কারিগরগঞ্জ এডিসি ভিলেজ। এখানে অনেকবার কইছি আমরা রাস্তা মেরামত করো, রাস্তা করো, পাক্কা ব্রিজ বানাও, কিন্তু আজ অব্দি হয়েছে না। আজকে এই অবস্থা মানুষের, মানে পশু যেভাবে চলে মানুষ এইভাবে চলতে আছে। হেল্প ডেস্কের সামনে সাহায্যহীন অসহায় বৃদ্ধা। জিবি হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীর আত্মীয় পরিজনদের পাশে দাঁড়াতে বিজেপির উদ্যোগে ঘটা করে খোলা হয়েছিল হেল্প ডেস্ক, যার ট্যাগলাইন আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত। কিন্তু সেই হেল্প ডেস্ক খোলা হতে উধাও হয়ে যায়। বিপন্ন আত্মীয় পরিজনরা এদিক ওদিক ছোটাছুটি করেও কুলকিনারা পায় না। এলাকাবাসীর অভিযোগ, গত 7 দিন ধরে এই বৃদ্ধা হেল্প ডেস্কের সামনে পড়ে আছেন। অনাদর এবং অবহেলায় সেই মহিলা এভাবেই পড়ে থেকে কাতরাচ্ছেন। কিন্তু সাহায্যের বলি আওড়ানো নেতা নেত্রীদের নিজেদের হেল্প ডেস্কের দিকেই নজর দেওয়ার সময় হয়নি। হেল্প ডেস্কের সামনে রাতের আলোয় বিজেপির পদ্ম শোভিত ফেস্টুনগুলো জ্বলজ্বল করছে, জানিয়ে স্থানীয় লোকজন থেকে শুরু করে পথ চলত মানুষ বিভিন্ন ধরনের কটাক্ষ করছেন। নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের খপ্পরে পড়ে সর্বশান্ত হয় 2 বন্ধু। রাস্তায় গাছের লগ ফেলে তাদের বাইক সমেত আটক করে দুষ্কৃতীরা হামলা চালায়, মারধর করে তাদের কাছ থেকে ছিনিয়ে নেয় টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও বাইক। ঘটনা বুধবার রাতে বিশালগড় থানাধীন মধুমালা স্কুল সংলগ্ন এলাকায়। আক্রান্ত 2 যুবকের নাম মোছা নবী এবং মোহাম্মদ সঞ্জীব। তাদের বাড়ি কলমচৌড়া থানাধীন পুটিয়ায়। রাস্তার মধ্যে আপনার মোটা একটা গাছ দিয়ে রাখছে, আর তারা হাতেও 3টা ধারালো অস্ত্র আর একটা সম্ভবত পিস্তল আছিল। হ্যাঁ, সম্ভবত পিস্তল আসলো আর ছুরি আছিল। তো আমরা মিডিয়ালে পড়ে গেছি। মিডিয়ালে পড়ে যাওয়ার পরে আমরা সাইড হইতাম, তখন আমরা সাইড হয়ে গেছি। সাইড হওয়ার পরে তখন আমরা কইলাম ওই থেকে এসে, তখন ডিটেলস পুরা কইলাম। যখন ডিটেলস করলাম, তারা চিনছে যে যার বাড়ি থেকে চিনছে, চিনার পরও না চিনার ভান করছে। ভান করে সেটা আমরা এখানে প্রায় 3.5 ঘন্টা বসে রাখছে। 3.5 ঘন্টা আমাদের পুরা টর্চারিং করছে। এছাড়া আমার হাত দিয়ে গোনাইছে 63টা 500 টাকার নোট গোনাইছিল। তারা ভিডিও করছে, ভিডিও করে কইছে টাকাটা কই থেকে আইছে। আর আমার গলাতে স্বর্ণের চেইন ছিল, ওই চেইনটা নিছে। প্লাস আমাদের সাথে যে দুজনের সাথে 2টা মোবাইল ছিল অ্যান্ড্রয়েড, এই 2টা মোবাইল নিছে। তো এমন আমার আত্মীয় আমরা বাড়ির থেকে যাইতেছে, যাওয়ার পরে রাস্তার ধইরা ব্রিজের মধ্যে বলে একটা গাছ ফেলাইছে, ফেলাইয়া তারা ধইরা তার বাইক রাখছে, মোবাইল রাখছে, গলার চেইন আসলো রাখছে কইছে, আর 33,000 টাকা কইছে। আবার এইভাবেও কইতাছে 66টা 500 টাকা নোট। তখন আমি কইছি আমি তো অক্ষণ শুনছি, আমি তো আগে কিচ্ছুই জানি না, তাহলে আমি জানি না তোমরা জানাবো। এ বিষয়ে আমি সুব্যবস্থা নেওয়ার চিন্তাধারা করুন। বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক ভাস্কর দেববর্মার উপর দুষ্কৃতীদের হামলা চালানোর ঘটনা তীব্র নিন্দা জানায়। পাশাপাশি সংগঠনের তরফ থেকে বুধবার পশ্চিম জেলার পুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়, কিন্তু এখনো পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি। অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে তারা দলমত নির্বিশেষে সব আইনজীবীদের পাশে আছেন। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক, ওনার চেম্বার করছিলেন
আমাদের যে পুরনো জেলখানা তার পেছনে ওনার একটা বাড়ি আছে, ওখানে ওনার চেম্বার। রাত্র 10:30টার সময় উনি যখন চেম্বার থেকে বের হয়ে বাড়িতে আসার জন্য তৈরি হচ্ছিলেন, ওই সময়ে 4-5 জন দুষ্কৃতী ওনার বাড়িতে হামলা করে এবং ওনার শারীরিকভাবে হামলা করার চেষ্টা করে। পরবর্তী সময়ে এই দুষ্কৃতিকারীরা ওনার বাড়ির বাইরে যে ওনার নেম প্লেট ছিল সেটাকে ভেঙে ফেলে। ভাগ্যের জোরে কোনো রকমে সেখান থেকে সুস্থ শরীরে ফিরে আসতে পেরেছেন, কিন্তু ওনাকে বিশ্রী ভাষায়, এই দুষ্কৃতীরা বিশ্রী ভাষায় ওনাকে গালিগালাজ করে। পরবর্তী সময়ে আমাদের বাড়ির প্রাক্তন সম্পাদক ভাস্কর দেববর্মা উনি পূর্ব থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেন। আমরা ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন, আমি একজন এই বার অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে এই ঘটনার তীব্র নিন্দা জানাই। রাতের আধারে ধ্বংস হচ্ছে বন আর প্রকাশ্য দিবালোকে হত্যা করা হচ্ছে বন্য প্রাণী। বিশেষ করে বনাঞ্চলের পাখিগুলো বনদস্যুদের হাতে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে। এক শ্রেণীর লোকজন শাতিরবাজার মহকুমার বনাঞ্চলে গিয়ে প্রতিদিন পাখি শিকার করছে নিজেদের ক্ষুধা মেটানোর জন্য, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না, যেমনটা করা হয় বন ধ্বংসকারীদের সাথেও। এমনই অভিযোগ স্থানীয় নাগরিকদের। কড়া মারা এই 3-4 করে মারি জামগু। আর এটা কি খাওয়ানোর লাগে খাওয়া তোমরা? এটা কি পাখি না অন্য কিছু? পাখি আর ছোলা। পাখি বলতে কল মারি। তোমরা কজন আছো? আমরা 7 জন। 7 জনে কি একটা মারছেন আজকে? এখনো খুব হয়ে আছে না। পাখি তো মারা ঠিক না। পাখি তো মানে পরিবেশের জন্য খুব ভালো, আর পরিবেশ রক্ষা করে। পাখি তো এমনিতেই কমে যাবে টাওয়ারে বা বিভিন্ন কেমিক্যাল রাসায়নিক সার ওষুধে বা টাওয়ারে। তো পাখি মারাটা ঠিক না। পাখিটা খুব ভালো। পাখি যারা মারে তাদের শাস্তি হওয়া উচিত, কেন পাখি মারা ঠিক না। পাখি তো এমনি তো কমে যেতে আছে, আর সমাজের একটা যে সৌন্দর্য ভারসাম্য এটাও নষ্ট হয়ে যেতে আছে। রাজ্য সরকার কন্টেনমেন্ট জোন এবং হোম আইসোলেশন নিয়ে যে কথাগুলো বলেছিল তার একটিও পালন করেনি। বলা হয়েছিল কন্টেনমেন্ট জোনে সরকার বিনামূল্যে খাবার সামগ্রী দেবে, হোম আইসোলেশনে থাকা রোগীদের প্রতিদিন স্বাস্থ্য পরীক্ষা করা হবে, তার কোনোটাই কার্যকর হয়নি অভিযোগ করেন সিপিএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর। এদিন জেলা কমিটির এক প্রতিনিধি দল 7টি দাবি নিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করে। পরে তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা জানান। ওনার কন্টেনমেন্ট জোন আমাদের পশ্চিম জেলাতে নেই, হোম আইসোলেশন আছে। কন্টেনমেন্ট জোনে কথা ছিল সরকারের ক্যাবিনেটের ডিসিশন যে তাদেরকে খাদ্য বিনামূল্যে দেওয়া হবে, ওষুধ ফ্রি দেওয়া হবে, ডাক্তাররা চেক আপ করবেন। হোম আইসোলেশন যারা আছে প্রতিদিন তাদেরকে টাকা দেওয়া হবে। আমরা বলছি এমন একটি ক্ষেত্র দেখাতে পারবেন না সরকার যেখানে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে, টাকা দিয়েছে। সরকার অ্যানাউন্স করেছে ক্যাবিনেট মিটিং এর পরে, মন্ত্রী ব্রিফিং যা করেন তিনি বলেছেন যারা কেবিনে নিহত হয়েছে কোভিড রোগী প্রত্যেককে 10 লক্ষ টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী খুব বড়াই করে বলেছেন এটা কিন্তু ভারতবর্ষের মধ্যে আমরা সবচেয়ে বেশি। এখন আবার ইডিএ বিলিয়ে বলছে এখন 3 লাখ দেব। আমরা বলছি যে 10 লাখ টাকা ঘোষণা করা হয়েছে সমস্ত টাকা 10 লাখ টাকা করে দিতে হবে, তা না হলে আমরা এগুলি না পাই। আমরা লিস্ট সংগ্রহ করেছি, আমরা বৃহত্তর সংগ্রামে যাব। বিগত 70 বছর ধরে যারা রাজ্য উপজাতিদের ঠকিয়েছে তাদের বিরুদ্ধে নির্বাচনের সময় প্রচার চালাবে প্রাক্তন জঙ্গি নেতা রঞ্জিত দেববর্মার গঠিত সংগঠন। বৃহস্পতিবার তিনি সাংবাদিক সম্মেলনে দাবি করেন তাদের সংগঠন রাজনৈতিক কোনো সংগঠন নয়, তারা উপজাতিদের সামনে এডিসি নির্বাচনের সামনে তুলে ধরবে কারা এতদিন ধরে তাদের বোকা বানিয়েছে, যাতে করে নাগরিকরা সচেতন হন। পার্লামেন্টারি সিস্টেমে নির্বাচনে অংশগ্রহণ করা অবশ্যই এটা আমার গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার, কিন্তু টিওআইপিসি একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন, সুতরাং এখানে সব রাজনৈতিক দলের সদস্যই আছেন। সুতরাং আমরা টিওআইপিসি নির্বাচন ঘোষণার পরে আমরা
এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের যেটা সিদ্ধান্ত আমরা জানাবো। কিন্তু এডিসিতে আমরা এটাই প্রসারণায় এবং প্রচারে আমরা যাব যে যারা কারা আজ পর্যন্ত বিগত 70 বছর ত্রিপ্রাসাদের ঠকিয়েছে, বিভিন্ন রাজনৈতিক প্রলোভন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বা নানানভাবে যারা ঠকিয়েছেন তাদের কথাই আমরা তুলে ধরব। প্রয়াত বাম নেত্রী অঞ্জলি সরকারকে বৃহস্পতিবার আগরতলায় সিটি অফিসে এক সভার মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন মানিক দে সহ অন্য নেতা নেত্রীরা। মানিক দে বলেন, একটি সভার মধ্য দিয়ে প্রয়াতার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরা যাবে না, কারণ তিনি শিক্ষক কর্মচারী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। অবসরে যাওয়ার পর শ্রমজীবী অংশের মানুষের হয়ে কাজ করার সিদ্ধান্ত নেন। উনি শিক্ষক কর্মচারী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং শেষ দিকে তিনি যখন রিটায়ারমেন্টে যান তারপরে তিনি নিজেই বেছে নিয়েছেন শ্রমজীবীদের মধ্যে কাজ করার জন্য। এই যে মন, এই যে মানসিকতা শ্রমজীবীদের প্রতি, এটা নিশ্চয়ই অভিনন্দনযোগ্য। উনি ওনার কর্মজীবনে কাজের মধ্য দিয়ে সকলের কাছে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছেন ও আপন করে তুলেছেন। ওনার ব্যবহার, ওনার কথাবার্তা মানুষের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো সম্পর্কে তিনি বোঝার চেষ্টা করতেন, শোনার চেষ্টা করতেন। কর্মজীবনে তিনি আমাদের কাছে খুবই কাছের ছিলেন এবং যতক্ষণ পর্যন্ত সুস্থ ছিলেন ততক্ষণ পর্যন্ত তিনি কোনো কর্মসূচি বাদ দিতেন না, সকল কর্মসূচিতে অংশ নিতেন। যখন যে দায়িত্ব দেওয়া হতো সেই দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করতেন। এই কারণে তিনি আমাদের মধ্যে স্মরণীয় হয়ে আছেন এবং ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্যই এই স্মরণ সভার আয়োজন আমরা করেছি। 16টি সেন্টারে বৃহস্পতিবার থেকে শুরু হয় ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। এবারের পরীক্ষা নিয়ে কম জল ঘোলা হয়নি, মূলত পর্ষদ কর্তৃপক্ষের ভুলের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়। এবারের পরীক্ষার্থীর সংখ্যা 3869 জন। 16টি সেন্টারের মধ্যে 10টি আগরতলা এবং বাকি 6টি অন্যান্য জেলায় খোলা হয়েছিল। প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আজকে 11টা থেকে আমাদের পরীক্ষা শুরু হবে, ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। এটা 11টা থেকে 1টা পর্যন্ত, আবার 2টো থেকে 4টে পর্যন্ত ফিজিক্স আর কেমিস্ট্রি পরীক্ষা আজকে আছে। আর 3 তারিখে বায়োলজি এবং ম্যাথমেটিক্স পরীক্ষা। সকালবেলা ম্যাথমেটিক্স পরীক্ষা, পরে বায়োলজি পরীক্ষা। সেন্টার আছে আমাদের 16টা, আগরতলাতে 10টা সেন্টার, আর মফস্বলে ধর্মনগর, কৈলাসহর, আমবাসা, উদয়পুর এবং শান্তির বাজারে 2টো সেন্টার, টোটাল 6টা সেন্টার বাইরে, এবং আগরতলাতে 10টা সেন্টার। পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 3869, 3869 জন। পশ্চিম ও পূর্ব থানার অন্তর্গত এলাকার ক্লাব এবং পুজো আয়োজকদের নিয়ে বৈঠক করেন সদর মহকুমা শাসক অসীম সাহা। এদিন মহকুমা শাসক অফিসে এই বৈঠকের আয়োজন করা হয়। ইতিমধ্যে সদর মহকুমার অন্যান্য থানা এলাকায় বৈঠক সম্পন্ন হয়েছে। রাজ্য সরকারের জারি করা গাইডলাইন অনুযায়ী যাতে পুজোর আয়োজন করা হয় সেই আহ্বান রাখা হয়েছে ক্লাবগুলোর সামনে। এবং আমরা চাইছি যে আসন্ন দুর্গাপূজা আমাদের রাজ্য সরকার কতগুলি বিধি নিষেধ একটা গাইডলাইন আরোপ করেছেন। পূজা করার জন্য ফায়ার সার্ভিস, এএমসি অথবা যার জায়গা যেখানকে পূজা করবেন তাদের অনুমতি নেওয়া, পুলিশের অনুমতি নেওয়া, এবং পুজোর প্যান্ডেল কি হবে, সেই মূর্তির হাইট কত হবে। যেমন এখানে বলা আছে কোনোভাবেই মূর্তির হাইট 10 ফিটের উঁচু যাতে না হয়। প্যান্ডেল এমনভাবে করতে হবে, সাদামাটা প্যান্ডেল থাকবে, মজবুত করবে, কিন্তু ভিজিটররা যাতে ওপেনলি দেখতে পারে, সেখানে কোনো ইন আউট অথবা প্রবেশ ইন্টারনাল কিছু হবে না, বাইরে থেকে দেখতে পারবে। এবং একসাথে 10 থেকে 15 জনের বেশি ভিজিটর থাকতে পারবে না। নতুন করে আরো 30,000 মানুষকে বিভিন্ন সামাজিক ভাতার আওতায় আনার সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকার।
সেই মোতাবেক কারা এই সুযোগ পাবেন, কিভাবে নাম নথিভুক্ত করতে হবে এবং কি কি ধরনের ভাতা দেওয়া হবে, এই সব কিছু বোঝানোর জন্য বৃহস্পতিবার গোমতী জেলায় এক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের হল ঘরে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি স্বপন অধিকারী, পুরপিতা শীতল চন্দ্র মজুমদার, বিধায়ক রামপদ জমাতিয়া, বিপ্লব কুমার ঘোষ, জেলা শাসক টিকে দেবনাথ প্রমুখ। এই পেনশন নিয়ে বিভিন্ন দিকে আলোচনা হয়েছে, সুবিধা অসুবিধাগুলি, এগুলি কিভাবে আরো সহজ এবং সুন্দরভাবে এই ভাতাগুলি প্রদান করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সময়ের মধ্যে, সময়ের আগে যাতে এগুলি আগামীকালকে যেহেতু গান্ধীজির জন্মদিন, আমাদের গ্রাম সংসদ হচ্ছে, ওইখান থেকে আপনারা শুরু করুন এবং আমাদের গ্রাম পঞ্চায়েতে যারা আছেন, কার্যকর্তারা যারা আছেন, বিভিন্ন সোর্সে যারা মেম্বার প্রধান আছেন, এরা খুবই অ্যাক্টিভ এবং গত যে 50,000 আমরা যেটা এপ্রিলকে বিপিএল হিসাবে যেটা আমরা 2 মাসের ফ্রি দিলাম সরকার তরফ থেকে, ওইগুলির ক্ষেত্রে দেখা গেছে খুব কম সময়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। ওই শুধু কিছু তো থাকতে পারে ভুলভ্রান্তি, তবু এটাকে যথাসম্ভব আমরা একটু দায়িত্ব সহকারে এটাকে কাজ করবেন। ফিট ইন্ডিয়া ফ্রিডম রান অনুষ্ঠিত হয় সদর উত্তরে দমদমিয়া স্থিত সিআরপিএফ গ্রোথ সেন্টারের উদ্যোগে। এই দৌড় কর্মসূচির আয়োজন করা হয়। জওয়ানদের সাথে এলাকার যুবকরাও এতে অংশ নেন। তাদের মধ্যে 10 জনকে শংসাপত্র প্রদান করা হয়। क्योंकि ऐसी ही छोटी छोटी चीजों से हमें एक कुछ करने का नया नजरिया मिलता है, प्रोत्साहन तो मिलता है, एक नया नजरिया भी मिलता है। अगर हम देखते हैं, सोचते हैं कि फिट इंडिया रन में हम लोगों ने 1 करोड़ किलोमीटर सबका मिला के पूरे सीआरपीएफ परिवार का, जिसमें हमारे सीआरपीएफ बल के सदस्य भी हैं, उनके परिवार भी, इनका 1 करोड़ का लक्ष्य रखा था और कल तक ये लक्ष्य पूरा हो जाएगा या हम इससे और आगे निकल चुके होंगे। এখনকার মতো খবর এই পর্যন্ত। আর অন্যান্য খবর এবং আপডেটস দেখতে হলে চোখ রাখবেন পিবি 24 এর পর্দায়। নমস্কার।